হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ওয়েট ফর জব। আজকে তোমাদের জন্য একটা বিশেষ ক্লাস নিয়ে চলে এসেছি। সামনেই রয়েছে ডাব্লিউবিপিএসসির মিসলেনিয়াস পরীক্ষা, যার জন্য আমরা গুরুত্বপূর্ণ কিছু পলিটির ক্লাস আলোচনা করব। কনস্টিটিউশন থেকে আমাদের কিন্তু পরীক্ষায় অবশ্যই প্রশ্ন আসে। আজকের আমাদের আলোচনার টপিক ডিপিএসপি মানে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। তার থেকে কিছু প্রশ্ন উত্তর আলোচনা করব। তোমরা অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও। আমাদের চ্যানেলে যদি নতুন হও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি বলেছে? ভারতীয় সংবিধানের কোন অংশে রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি বা ডিপিএসপি বর্ণিত রয়েছে? চারটে অপশন রয়েছে, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট, ফোর্থ পার্ট না ফিফথ পার্ট। প্রত্যেকেই আমরা জানি যে ডিপিএসপি নেওয়া হয়েছে ভারতীয় সংবিধানের যে চতুর্থ পার্ট বা ফোর্থ পার্ট থেকে, যেটা আমরা আয়ারল্যান্ডের সংবিধান থেকে গ্রহণ করেছি। যেটা সংবিধানের যে 36 থেকে 51 নম্বর আর্টিকেল, যার মধ্যে ডিপিএসপির বিভিন্ন ধারা বর্ণিত রয়েছে। মনে রাখবে, ডিপিএসপির উদ্দেশ্য হচ্ছে ভারতে একটা জনকল্যাণকামী রাষ্ট্র বা ওয়েলফেয়ার স্টেট গঠন করা, যাতে ভারতের জনগণের সামাজিক এবং অর্থনৈতিক এবং গণতান্ত্রিক অধিকার সুনিশ্চিত হয়। তবে মনে রাখবে, এই যে ডিপিএসপি, এটা কিন্তু আদালত কর্তৃক বলবৎযোগ্য নয় বা নন জাস্টিসেবল। কথাটার মানে হচ্ছে, যদি এটা না মানা হয় তার জন্য কিন্তু তুমি কোর্টে যেতে পারবে না। মৌলিক অধিকার জাস্টিসেবল, যদি খর্ব করা হয় তুমি কোর্টে যেতে পারো। বাট ডিপিএসপি কিন্তু নন জাস্টিসেবল, অর্থাৎ আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়। ওকে, চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। নিচের কোনটি ডিপিএসপির উদ্দেশ্য? বুঝতেই পারছি, রাজনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠা করা, জনকল্যাণকামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা, পুঁজিবাদী সমাজ গঠন করা না ধর্মীয় শাসন ব্যবস্থা আনা। এক্ষুনি আমি আলোচনা করলাম যেটা ডিপিএসপির প্রধান উদ্দেশ্যই হচ্ছে জনকল্যাণকামী রাষ্ট্র বা ওয়েলফেয়ার স্টেট প্রতিষ্ঠা করা। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বোঝা গেল। সংবিধানের যে ডিপিএসপি রয়েছে তার মধ্যে কত নম্বর ধারায় গ্রাম পঞ্চায়েত গঠনের কথা বলা রয়েছে? ভিলেজ পঞ্চায়েত, যেটা কিন্তু ডিপিএসপি বর্তমানে, এটা কিন্তু 93তম সংবিধান 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে এটা কিন্তু প্রত্যেক রাজ্যে গ্রাম পঞ্চায়েত গঠন বাধ্যতামূলক। কিন্তু এটা প্রাথমিক অবস্থায় ডিপিএসপি তে ছিল কোন আর্টিকেল? 38, 39, 40 না 41? তো মনে রাখবে, গ্রাম পঞ্চায়েত এটা কিন্তু আর্টিকেল 40 তে রয়েছে, যেটা আমাদের গান্ধীবাদী নীতি বা গান্ধিয়ান প্রিন্সিপাল, অর্থাৎ মহাত্মা গান্ধী এই নীতিটা কিন্তু ফলো করার কথা বলেছেন। তো 40তম এই যে ধারা, এটাকে বাস্তবে রূপ দিতে 1992 সালে 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু করা হয়েছিল। তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন পিভি নরসিম্হা রাও, কংগ্রেস সরকারের সময়। বর্তমানে এটা সংবিধানের পার্ট 9 রয়েছে, এটা কিন্তু সংবিধানে যুক্ত হয়েছে পার্ট 9, এবং 11 শিডিউল 11তম তফসিলে পঞ্চায়েতের বিষয়ে আলোচনা রয়েছে। তো মনে রাখবে, পার্ট 9 এবং 11 শিডিউল এটা কিন্তু মূল সংবিধানে ছিল না। এই 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে এটা সংবিধানে যুক্ত হয়, এবং পার্ট 9 এবং 11 শিডিউলও কিন্তু এই সময়ই এর সাথে যুক্ত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ইউনিফর্ম সিভিল কোড অভিন্ন দেওয়ানি বিধি কোন ধারায় উল্লেখ করা রয়েছে? মনে রাখবে, ভারতে কিন্তু অভিন্ন ইউনিফর্ম সিভিল কোড নেই। অর্থাৎ হিন্দুদের জন্য আলাদা রয়েছে, মুসলিমদের জন্য মুসলিম পার্সোনাল ল বোর্ড রয়েছে, কিন্তু ভারতে ইউনিফর্ম সিভিল কোডের কথা বারবার বলা হচ্ছে, এবং এটা বিজেপি সরকারের একটা বিভিন্ন গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ আশা করা যায়। কিন্তু এতে অনেক কিছু কলোনাল মানে খুব গন্ডগোল হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই কারণে এটা কিন্তু চালু করা হয় না। তবে আশা করা যায় যে আসামে এটা কিন্তু খুব তাড়াতাড়ি চালু হবে, হেমন্ত বিশ্ব শর্মার মতো একজন পলিটিশিয়ান বা মুখ্যমন্ত্রীর কারণে। তো এটা কোন আর্টিকেলে রয়েছে? 42, 43, 44 না 45? তো মনে রাখবে, এটা আমাদের 44 নম্বর ধারার মাধ্যমে রয়েছে। এখানে সমস্ত আর্টিকেল গুলো আমি একটু আলোচনা করে দিই। ডিপিএসপির মধ্যে আর্টিকেল 36, যেখানে রাষ্ট্রের সংজ্ঞা রয়েছে, ডেফিনেশন অফ স্টেট। 37 এ রয়েছে যে নীতিগুলি আদালত কর্তৃক বলবৎযোগ্য নয় কিন্তু দেশ শাসনের জন্য মৌলিক, সেগুলো আর্টিকেল 37 এ রয়েছে। 38 এ রয়েছে জনকল্যাণ নিশ্চিত করতে সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক ন্যায় বিচার প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। 39 জীবিকার পর্যাপ্ত সুযোগ, সম্পদের সুষম বন্টন এবং নারী পুরুষের সমান কাজের জন্য সমান বেতন দেওয়ার কথা আর্টিকেল 39 এ বলা হয়েছে। 39 এ ভীষণ গুরুত্বপূর্ণ, এটা কিন্তু সংবিধানে ছিল না। 42তম সংবিধান সংশোধন 1976 সালে ইন্দিরা গান্ধীর সময় এটা যুক্ত করা হয়েছে। সমাজ, সমান ন্যায় বিচার এবং বিনামূল্যে আইনি সহায়তা, এটা 42তম সংবিধান সংশোধনে যুক্ত করা হয়। 40 আমরা আলোচনা করলাম, গ্রাম পঞ্চায়েত গঠন এবং তাদের স্বায়ত্তশাসন ক্ষমতা প্রদানের কথা বলা হয়েছে।
আর্টিকেল 41 এ বেকারত্ব, বার্ধক্য এবং অসুস্থতার ক্ষেত্রে কাজ এবং শিক্ষার অধিকার এবং সরকারি সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে আর্টিকেল 41 এর মাধ্যমে। আর্টিকেল 42 এর মাধ্যমে বলা হয়েছে কাজের মানবিক পরিবেশ এবং ম্যাটারনিটি রিলিফ, মানে যখন প্রেগন্যান্সি অবস্থায় মহিলা যাতে সুবিধা পায়, স্যালারি পায় এবং সেই সংক্রান্ত একটা কাজের মানবিক পরিবেশ অর্থাৎ কর্মক্ষেত্রে তাদেরকে যাতে হ্যারাসমেন্ট না হতে হয় সেটা আর্টিকেল 42 সুনিশ্চিত করে। বাকিগুলো রয়েছে আর্টিকেল 43, যেখানে শ্রমিকদের জন্য উপযুক্ত মজুরির ব্যবস্থা রয়েছে এবং কুটির শিল্পের উন্নতির কথা বলা হয়েছে। 43A যেখানে শিল্প ব্যবস্থায় শ্রমিকদের অংশগ্রহণ নিশ্চিত করা হয়, যেটা হচ্ছে ট্রেড ইউনিয়নের কথা বলা হচ্ছে। 43B যেটা 97তম সংবিধান সংশোধনের মাধ্যমে যুক্ত হয়, সমবায় সমিতি, কোঅপারেটিভ সোসাইটি গঠন এবং পরিচালনা, যেটা কিন্তু 97তম সংবিধানে যুক্ত করা হয়েছে। ইউনিফর্ম সিভিল কোড যেটা এক্ষুনি আলোচনা করলাম, 44তম সংবিধান 44তম ধারায় রয়েছে, যেখানে ইউনিফর্ম সিভিল কোডের কথা বলা হয়েছে। 45 নম্বর আর্টিকেলে 6 বছরের কম বয়সী শিশুদের প্রাক প্রাথমিক শিক্ষা এবং যত্ন নেওয়ার কথা বলা হয়েছে। আর্টিকেল 46 এ এসসি এসটি এবং অনগ্রসর শ্রেণীর শিক্ষা এবং অর্থনৈতিক স্বার্থ রক্ষার কথা বলা রয়েছে। আর্টিকেল 47 যেখানে পুষ্টির মান উন্নয়ন অর্থাৎ প্রত্যেকে যাতে পুষ্টিযোগ্য খাবার পায়, জীবনযাত্রার মান বৃদ্ধি করে এবং জনস্বাস্থ্য রক্ষা অর্থাৎ মাদক দ্রব্য নিষিদ্ধ, এটা আর্টিকেল 47 এর মাধ্যমে করা সম্ভব। এই জন্য পশ্চিমবঙ্গে বর্তমানে এই আর্টিকেল প্রয়োগ করে মাদক নিষিদ্ধকরণ করা হয়েছে। আর্টিকেল 48 যেখানে কৃষি এবং পশুপালনের আধুনিকরণ এবং গো হত্যা নিষিদ্ধ করা, এটাও কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গে কার্যকরী করা হয়েছে আর্টিকেল 48। আর্টিকেল 48 এ 42তম সংবিধান সংশোধন ইন্দিরা গান্ধীর সময় পরিবেশ রক্ষা এবং বন সংরক্ষণ 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে করা হয়। 49 এ জাতীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্মৃতিস্তম্ভ, স্থান এবং ঐতিহাসিক বস্তু সংরক্ষণ করার কথা 49 এ বলা হয়েছে। 50 বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে পৃথক করার কথা বলা হয়েছে এবং আর্টিকেল 51 এ আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা বজায় রাখার কথা, এটা প্রতি রাজ্যকে কিন্তু বলা হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ এই আর্টিকেল গুলো, কিন্তু আমাদের সব মনে রাখতে হবে এক্সামে, এখান থেকে কিন্তু অবশ্যই প্রশ্ন এসে থাকে। পরবর্তী প্রশ্ন এক্ষুনি আলোচনা করলাম, রাষ্ট্র দ্বারা নির্দেশমূলক নীতিগুলি কি আদালত কর্তৃক বলবৎযোগ্য? অপশন রয়েছে হ্যাঁ, না, কেবল জরুরি অবস্থানে সুপ্রিম কোর্টের নির্দেশে। আমি এক্ষুনি আলোচনা করলাম এগুলো আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়, কারণ আর্টিকেল 37 এ এটা পরিষ্কার বলা রয়েছে যে ডিপিএসপি আদালত কর্তৃক বলবৎযোগ্য বা নন জাস্টিসেবল নয়, অর্থাৎ সরকার এগুলা পালন না করলে কেউ মামলা করতে পারবে না। এগুলো সব সদ ইচ্ছার উপর নির্ভর করছে সরকারের। পরবর্তী প্রশ্ন, 6 বছরের কম বয়সী শিশুদের শৈশবকালীন যত্ন এবং শিক্ষার ব্যবস্থা কোন ধারায় বলা রয়েছে? আমি এক্ষুনি আলোচনা করলাম 44, 45, 46 না 47, এটা রয়েছে আর্টিকেল 45, যেটা 2002 সালে 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে আগেই কিন্তু 6 থেকে 14 বছর বয়সী শিশুদের কথা বলা হয়েছিল, যেটা 21 মৌলিক অধিকারের মধ্যে রয়েছে, শিক্ষার অধিকার। কিন্তু এটা 46 নম্বর ধারায় 6 বছর বয়সী কমদের প্রাক শিক্ষার কথা বলা রয়েছে। মনে রাখবে এর মাধ্যমে কয়েকটা আর্টিকেল গুরুত্বপূর্ণ, যেমন 42তম সংবিধান সংশোধন 1976 সালে, যেখানে 39A, 43A এবং 48A যুক্ত করা হয়েছে। 44তম সংবিধান সংশোধন 1978 মোরারজি দেশাইয়ের সময়, যেখানে আর্টিকেল 38 এ আয় বৈষম্য কমার কথা বলা হয়েছে এবং 97 সংশোধন 2011 যেখানে 43B সমবায় সমিতি যুক্ত করা হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। পরের প্রশ্ন, শাসন বিভাগকে বিচার বিভাগ থেকে পৃথক করার কথা কোন ধারায় বলা হয়েছে? সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম এক্সিকিউটিভ কোন আর্টিকেল আলোচনা করলাম? 48, 49, 50 না 51? অ্যান্সার হবে 50, যেখানে বলা হয়েছে গণতন্ত্রকে রক্ষা করা একটা গুরুত্বপূর্ণ কাজ। তো গণতন্ত্রের স্তম্ভ রক্ষা করার জন্য বিচারকরা যেন সরকারের কোনো কাজে মানে সরকারের কোনো হস্তক্ষেপ না থাকে, এটা সুনিশ্চিত করার জন্য বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে আলাদা করা হয়েছে। আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা রাখার কথা কোন ধারায় বলা হয়েছে? আলোচনা আমরা করলাম 48, 49, 50 না 51? ইন্টারন্যাশনাল যে পিস এবং সিকিউরিটি, যেটা কিন্তু 51 এ বলা রয়েছে, যেটি ভারতের বিদেশ নীতি বা ফরেন পলিসির মূল ভিত্তি। ভারত সবসময় আন্তর্জাতিক আইন এবং মধ্যস্থতার মাধ্যমে বিভেদ মেটানোর পক্ষপাতী রয়েছে। পরিবেশ রক্ষা এবং বন ও বন্যপ্রাণী সংরক্ষণ কোন ধারায় রয়েছে? ইন্দিরা গান্ধীর সময় এটা অ্যাড হয়েছিল, আমি একটু আগে আলোচনা করলাম 47, 48A, 49 না 42? বললাম এটা পরবর্তীকালে অ্যাড হয়েছে, তাহলে অ্যান্সার হবে 48A।
মূল সংবিধানে ছিল না। 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে পরিবেশ রক্ষার এই নীতিটা কিন্তু যুক্ত হয়েছে। ভীষণ গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে। কোন সংবিধান সংশোধনের মাধ্যমে ডিপিএসপি তে সমান ন্যায় বিচার, বিনামূল্যে আইনি সহায়তা, ইকুয়াল জাস্টিস এবং ফ্রি লিগাল এড এর কথা বলা হয়েছে? এটাও চারটে অপশন রয়েছে: 42, 44, 73 না 86তম সংবিধান সংশোধন। আলোচনা এক্ষুনি করা হলো যে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে আর্টিকেল 39 এ যুক্ত করা হয়েছে, যার মাধ্যমে সমাজে যেসব দরিদ্র এবং অসহায় মানুষ রয়েছে তাদের বিনামূল্যে আইনি সহায়তা প্রদানের কথা রাষ্ট্রের দায়িত্ব বলা হয়েছে, যেটা 1976 সালে ইন্দিরা গান্ধী যুক্ত করেছিলেন। মনে রাখবে, যারা আর্থিকভাবে পিছিয়ে পড়া তাদের জন্য এই ব্যবস্থার করা রয়েছে। এই জন্য এই পূরণ করতে 1987 সালে নালসা ন্যাশনাল লিগ্যাল সার্ভিস অথরিটি গঠন করা হয়েছে। যাই হোক, খুবই গুরুত্বপূর্ণ এটা ছিল। কে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিকে নোবেল ফিচার্স অফ কনস্টিটিউশন বলেছেন? একটা সংবিধানের অভিনব বৈশিষ্ট্য বলেছেন। জওহরলাল নেহরু, আম্বেদকর, গ্র্যাভনিল অস্টিন না কেসি হেয়ার? খুবই গুরুত্বপূর্ণ কমেন্ট। এটা ডক্টর বি আর আম্বেদকর বলেছেন, কারণ তিনি বলেন যে ডিপিএসপি কে 3 ভাগে ভাগ করা যায়: সমাজতান্ত্রিক, গান্ধীবাদী এবং উদারনীতি। এর মাধ্যমে যে কোনো রাজ্য যদি পালন করে তাহলে সেটা খুব ভালো কথা। ঠিক আছে? এখানে কিছু মন্তব্য আমরা বলে দিয়েছি, যেমন আম্বেদকর স্যার এটাকে অভিনব বৈশিষ্ট্য বা নোবেল ফিচার্স বলেছেন। অস্টিন, গ্র্যাভিনিয়াল অস্টিন, তিনি ডিপিএসপি এবং মৌলিক অধিকারকে একত্রে সংবিধানের বিবেক বা কনসাস অফ দ্য কনস্টিটিউশন বলেছেন। কেটি সাহ এটিকে একটি চেক যা ব্যাংকের সুবিধা অনুযায়ী ভাঙানো যায় বলে সমালোচনা করেছেন। বি এন রাও এটাকে নৈতিক উপদেশ বা মোরাল প্রিসেপ্টস অফ অথরিটিস বলেছেন। কেসি হেয়ার বলেছেন ডিপিএসপি হলো লক্ষ্য এবং আকাঙ্ক্ষার ইস্তেহার, অর্থাৎ ম্যানিফেস্টো অফ এইমস অ্যান্ড অ্যাসপিরেন্টস। খুবই গুরুত্বপূর্ণ কিছু কমেন্ট। আরেকটা জিনিস আমরা লাস্ট মনে রাখবো, এটা নোট ডাউন করবে, ডিপিএসপি সম্পর্কিত বিভিন্ন মামলা। প্রথম ছিল চম্পকম দোরাই রাজন মামলা, যেটা 1951 সালে হয়, যেখানে সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিয়েছিল যে কোনো জায়গায় যদি মৌলিক অধিকার ডিপিএসপির মধ্যে দ্বন্দ্ব হয়, সেখানে মৌলিক অধিকারী কিন্তু জয়ী হবে। গোলকনাথ মামলা গুরুত্বপূর্ণ ছিল 1967 এ, যেটা স্টেট অফ পাঞ্জাবে ভার্সাস ছিল, যেখানে আদালত রায় দিয়েছিল ডিপিএসপি কার্যকর করার জন্য সংসদ মৌলিক অধিকারকে খর্ব বা সংশোধন করতে পারবে না, কারণ মৌলিক অধিকারকে লঙ্ঘন করা একটা অপরাধজনক কাজ। পরবর্তী দুটো কেস মনে রাখতে হবে: কেশবানন্দ ভারতী কেস 1973, যেটা ইতিহাসের সবচেয়ে বড় মামলা। আমরা কনস্টিটিউশন পড়তে গেলে এই মামলার কথা বারবার বলাই, যেখানে আদালত জানায় যে সংসদ মৌলিক অধিকার সংশোধন করতে পারবে ঠিকই, কিন্তু মৌলিক কাঠামোর পরিবর্তন করতে পারবে না। ভীষণ গুরুত্বপূর্ণ জাজমেন্ট ছিল। লাস্ট জাজমেন্ট মিনার্ভা মিলস মামলা, যেখানে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে যে সংবিধান দাঁড়িয়ে আছে মৌলিক অধিকার এবং ডিপিএসপির মধ্যেকার একটা ভারসাম্যের উপর। এই কমেন্ট গুলো থেকে কিন্তু বারবার পরীক্ষায় প্রশ্ন পড়ে কোন মামলায় কোন কথা বলা হয়েছিল। ওকে, তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, এবং এই ধরনের ক্লাস যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল ওয়েট ফর জবকে ফলো করতে ভুলো না। থ্যাংক ইউ।